দর্শক শুনছিলেন মার্কেন্টাল ব্যাংক সংবাদ শিরোনাম। বিশ্বের কোনো কেন্দ্রীয় ব্যাংকেই সাংবাদিকরা ঢুকতে পারে না। ওয়েবসাইটে সব তথ্য থাকায় বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের ঢোকার দরকার নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এসব কথা বলেন তিনি। এদিকে চট্টগ্রামে পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক উন্নয়নে বিএনপির মাথা খারাপ। আরও জানাচ্ছেন বিপুল দেবরায়। আওয়ামী লীগ সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক নানা বিষয় নিয়ে কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, দেশে গণতন্ত্রের কোনো ঘাটতি নেই। অস্তিত্ব জানান দিতেই বিএনপি গণ অভ্যুত্থান থেকে লিফলেট বিতরণ কর্মসূচিতে নেমে এসেছে। তারা আছে এটা বোঝানোর জন্য শেষ পর্যন্ত গণ অভ্যুত্থান থেকে লিফলেট বিতরণে আসতে হলো। বিশ্বের কোনো কেন্দ্রীয় ব্যাংকে সাংবাদিকরা ঢুকতে পারে না উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ওয়েবসাইটে সব তথ্য দেয়া থাকায় বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের ঢোকার দরকার নেই। পৃথিবীর কোন দেশের সেন্ট্রাল ব্যাংকে ঢুকতে পারছে বাদে? কোন দেশে? ভারতের সেন্ট্রাল ব্যাংকে কি, ফেডারেল ব্যাংকে কি ঢুকতে পারছে কেউ? কেন ঢুকবে? সব ওয়েবসাইটে আছে। আপনার জানবার বিষয়, আপনি ভিতরে ঢুকবেন। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের আলোচনা সভায় যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেন, যুক্তরাষ্ট্রের সাথে সরকারের সম্পর্ক উন্নয়নে বিএনপির মাথা খারাপ। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক আমাদের অত্যন্ত চমৎকার। আমরা সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যেই কাজ করছি। এই জন্যই বিএনপির মাথাটা বেশি খারাপ। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন থেকে ধানমন্ডির ৩২ পর্যন্ত আনন্দ শোভাযাত্রা করে স্বেচ্ছাসেবক লীগ। এই সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম বলেন, গণতন্ত্রের বীজ বপনের মধ্যে দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন শেখ হাসিনা। বিপুল দেবরাই, RTV, ঢাকা। বাংলাদেশ ব্যাংক কি নিষিদ্ধ পল্লী? ওবায়দুল কাদেরের কাছে জানতে চেয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, সাংবাদিকরা সেখানে ঢুকতে পারছে না, গণমাধ্যম কর্মীরা সবাই চাকরি হারানোর ভয় আছে। বাংলাদেশ ব্যাংকে আবারও হ্যাক হয়েছে আওয়ামী লীগের চেহারা দেখে বোঝা যায় বলেও মন্তব্য করেন তিনি। আওয়ামী লীগ বিজনেস ফর পলিটিক্স করতে ক্ষমতায় এসেছে, এজন্য লুটপাট করছে বলে অভিযোগ করেন গয়েশ্বর। ওবায়দুল কাদেরের কথার সমালোচনা করে বলেন, মুক্তিযুদ্ধের সময় কাদেররা কোথায় ছিলেন? মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি উন্নয়ন ও গণতন্ত্রে বিশ্বাস করে না জানিয়ে তাদের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানালেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির ৮ম জাতীয় সম্মেলন উদ্বোধনে এসব কথা বলেন তিনি। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে কেউ যেন বৈষম্যের শিকার না হয় সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে। আতিকা রহমানের রিপোর্ট। রাজধানীর ওসমানী মিলনায়তনে ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির ৮ম জাতীয় সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সেখানে তিনি বলেন, মুক্তিযুদ্ধ বিরোধীরা এখনো দেশের ক্ষতি করার জন্য তৎপর আছে। উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে ৭১-এ পরাজিত শক্তি ঘাতক দালালদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। ঘাতক দালাল চক্র মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনা সহ আমাদের সাফল্যকে ম্লান করে দিতে বিরামহীন অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। সুযোগ পেলেই বিষধর সাপের মতো ছবল মারতে চায়। এরা নিজেদের ও তাদের দেশি বিদেশি প্রভুদের স্বার্থে দেশ ও জনগণকে ব্যবহার করতে চায়। দেশের স্বাধীনতা আর সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রেখে উন্নয়ন ও অগ্রগতির অব্যাহত রাখতে এবং সর্বস্তরের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনাকে ছড়িয়ে দিতে ৭১-এর পরাজিত শক্তি ঘাতক দালালদের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ আমাদের গড়ে তুলতে হবে। নাগরিকদের প্রতি যে কোনো ধরনের বৈষম্য আইনের শাসনের পরিপন্থী উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, কেউ যেন বৈষম্যের শিকার না হয় সে বিষয়ে নাগরিক সমাজকেও কাজ করতে হবে। অন্যের বিশ্বাস ও জীবনচারণের প্রতি শ্রদ্ধা সমাজের নানা গোষ্ঠীর মধ্যে সামাজিক বন্ধনকে শক্তিশালী করে। তাই ধর্মীয় নৃতাত্ত্বিক সম্প্রদায়গুলোর মধ্যে সামাজিক বন্ধন দৃঢ় করতে হবে। ধর্ম, বর্ণ, সম্প্রদায়ের নির্বিশেষে কেউ যেন বৈষম্যের শিকার না হয় সেদিকে সরকারের পাশাপাশি নাগরিক সমাজকেও
ভূমিকা রাখার আহ্বান জানাচ্ছি। সম্মেলনে ঘাতক দালা নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক সহ সংগঠনের নেতারা ও নাগরিক সমাজের প্রতিনিধিরা আলোচনা করেন। আতিকা রহমান, RTV, ঢাকা। উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপের নির্বাচনে প্রচারে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। ভোটারদের উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে কাছে টানতে বিভিন্ন এলাকা চষে বেড়াচ্ছেন তারা। দলীয় মনোনয়ন না থাকায় নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের অধিকাংশই ক্ষমতাসীন আওয়ামী লীগের। তবে সৎযোগ্য প্রার্থী বাছাই করতে মুখিয়ে ভোটাররা। পটুয়াখালী প্রতিনিধি মুফতি সালাউদ্দিন ও পঞ্চগড় প্রতিনিধি হারুনুর রশিদের তথ্য ছবিতে বিস্তারিত ইমরুল কায়েসের রিপোর্টে। প্রার্থীদের প্রচারে জমে উঠেছে উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপের নির্বাচন। পটুয়াখালীর গলাচিপা, বাউফল ও দশমিনা উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীরা শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত। উন্নয়নের নানা প্রতিশ্রুতি নিয়ে গণসংযোগ, উঠান বৈঠক ও লিফলেট বিতরণ সহ বিভিন্নভাবে ভোটারদের কাছে ভোট চাচ্ছেন। জেলার 3 উপজেলায় মোট প্রার্থী 30 জন, যার মধ্যে চেয়ারম্যান পদে 14 জন, ভাইস চেয়ারম্যান পদে 9 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 7 জন প্রার্থী লড়ছেন। সমস্ত কর্মী ঘরে ঘরে যাচ্ছে, তাদের সবাই ভোট কেন্দ্রে আসে এবং ভোট কেন্দ্রে এসে তারা তাদের কাঙ্ক্ষিত ভোটটা প্রদান করে। আতঙ্ক সৃষ্টি করছে যে কোনোভাবেই আমার কোনো এজেন্ট অথবা আমার কোনো কর্মী কোনো সেন্টারে তারা থাকতে দিবে না। আমি বিশ্বাস করি এবার নির্বাচন 100% ফেয়ার হবে। আমি সেই বিশ্বাসের ভিত্তিতে আমি নির্বাচনটা করতে আসছি। আমি জনগণের পাশে ছিলাম, জনগণের পাশে থাকবো। এদিকে নির্বাচনী আমেজে জমজমাট পঞ্চগড়ের বোদা এবং দেবীগঞ্জ উপজেলা। মিছিল, মিটিং, উঠান বৈঠক করে ভোট চেয়ে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা, দিচ্ছেন উন্নয়নের প্রতিশ্রুতি। 2 উপজেলার 20টি ইউনিয়ন এবং 2টি পৌরসভায় চলছে প্রচার। তবে অভিযোগ উঠেছে নির্বাচনে কালো টাকার দৌরাত্ম্যের। কেউ কাউকে বাধা দিচ্ছে না, কেউ কাউকে হুমকি ধামকি দিচ্ছে না। নির্বাচনে সৎ যোগ্য প্রার্থী নির্বাচিত করতে মুখিয়ে ভোটাররা। হাকে ডাকে যাকে পাওয়া যাবে তাকে আমরা নির্বাচিত করব। ভালো শিক্ষা প্রতিষ্ঠান নাই, বড় হসপিটাল নাই, বড় হসপিটাল ভালো আইসিইউ ডাক্তার নাই, এই যেগুলো যদি আমাদের সম্পূর্ণগুলো থাকে। দুর্নীতি মুক্ত প্রার্থী যারা ঠিকভাবে পরিচালনা করতে হবে তাদেরকে করতে হবে। উপজেলা পরিষদ নির্বাচনে কোনো অনিয়মের অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস এই কর্মকর্তার। আচরণবিধি নির্ধারণ করে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে কোন প্রার্থী তার নির্বাচনী প্রচারণা এবং কার্যক্রম কিভাবে সম্পাদন করবেন এবং একইভাবে অন্য প্রার্থীর প্রতি তার আচরণ কেমন হবে সেটা কিন্তু একেবারে নির্ধারিত। কোনো অভিযোগ পেলে আমরা আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব। আগামী 21শে মে উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ। ইমরুল কায়েস, RTV। উপজেলা নির্বাচনে কোনো প্রার্থী আচরণবিধি ভঙ্গ করলে তাৎক্ষণিকভাবে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আহসান হাবিব খান। সকালে ঝালকাঠি শিল্পকলা একাডেমি মিলনায়তনে উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি কথা বলেন। তিনি বলেন, কেউ পেশি শক্তি ব্যবহার করলে 1 বিন্দুও ছাড় দেওয়া হবে না। এছাড়া কোনো কেন্দ্রে একটি জাল ভোট পড়লেও সেটি বন্ধ করে দেবার হুঁশিয়ারি দেন নির্বাচন কমিশনার আহসান হাবিব খান। আন্তরিকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং আমরা শুধু চেষ্টা চালাচ্ছি না, আমাদের যে প্রশাসন আছে, আমাদের যে আইন শৃঙ্খলা বাহিনী আছে, আমাদের যে ভোট গ্রহণ কর্মকর্তা আছে, আমাদের যে ইলেকশন কর্মকর্তারা আছে, তারা আন্তরিকভাবে পেশাদারিত্বের সাথে দায়িত্বশীলতার সাথে তারা কাজ করে এবং নিশ্চিত করেছে একটা ভালো ভোট। কোনো ছাড় নাই, কোনো প্রভাব মুক্ত হবে, কোনো প্রভাব আমরা বরদাস্ত করব না। নোয়াখালীর সেনবাগ উপজেলা পরিষদ নির্বাচনে জয়ী হলে এলাকার সার্বিক উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী সাইফুল আলম দীপু। শুক্রবার রাতে নির্বাচনী জনসভায় তিনি বলেন, জয়ী হলে এলাকার উন্নয়নে কাজ করে যাবেন তিনি। স্যার চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি জসিমউদ্দিন উন্নয়নের জন্য দীপুকে ভোট দেওয়ার আহ্বান জানান। জনসভায় বিপুল সংখ্যক ভোটার অংশ নেয়। নোয়াখালী প্রতিনিধি জাহাঙ্গীর পাটোয়ারির তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন মৌসুমী রহমান।
জমে উঠেছে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপের নির্বাচনী প্রচার। নোয়াখালীর সেনবাগ উপজেলার কাদরা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে নজরপুর টুঙ্কু আব্দুল রহমান মেমোরিয়াল একাডেমি মাঠে নির্বাচনী জনসভা করেন আনারস প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল আলম দীপু। সভায় সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি জসিমউদ্দিন বলেন, রাজনীতিতে ইনকামের কোনো সোর্স নেই। রাজনীতি শুধু মানুষের কল্যাণ ও এলাকার উন্নয়নের জন্য। রাজনীতিটা আমরা কেন করি? রাজনীতিটা করি কিন্তু মানুষের কল্যাণের জন্য এবং এলাকার উন্নয়নের জন্য, এই তো, এছাড়া তো আর কিছু নাই। আমাদের পলিটিক্স করে কোনো ইনকাম করা যায় না, নিজের ব্যবসা বাণিজ্য করেই কিন্তু আপনাকে চলতে হয়। বেঙ্গল গ্রুপের পরিচালক শামসুল আলম সুমন বলেন, আনারস মার্কার প্রার্থী নির্বাচিত হলে জনগণের উন্নয়ন হবে। সবাই আপনারা ঐক্যবদ্ধ হয়ে ইনশাআল্লাহ আমরা আনারস মার্কা 21 তারিখ, আর বেশি দিন নাই, হাতে 3 দিন আছে। সেনবাগের উন্নতি হবে, 4 নম্বর কাদরা ইউনিয়নের হবে, কারণ চেয়ারম্যান সাহেব বলছে যে টিপু বাইরে বানাইলে ওনারই লাভ হবে, এটা উনি ঠিক বলছে। এবং ওনার কেন বলছে? আপনাদের জন্য বলছে, কারণ আপনাদের উন্নতি হবে, জনগণ উন্নতি হবে। এলাকার উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে জনগণের কাছে ভোট ও দোয়া চান চেয়ারম্যান প্রার্থী সাইফুল আলম দীপু। ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, আমরা সবাই আনারসের পক্ষে আছি। আমি সাইফুল আলম দীপু, আমি আনারস মনোনীত। আনারসের পক্ষে ভোট করেন, আমি আসি থাকবো। নির্বাচনী জনসভায় বিপুল সংখ্যক নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। আগামী 21 মে অনুষ্ঠিত হতে যাওয়া দ্বিতীয় ধাপের এই উপজেলা পরিষদ নির্বাচনে আনারস মার্কা জিতবে বলে আশাবাদী সাইফুল আলম দীপুর সমর্থকরা। মৌসুমী রহমান, RTV। 3 জেলায় বজ্রপাতে 7 জন নিহত হয়েছেন। এর মধ্যে নরসিংদীতেই প্রাণ গেছে 4 জনের। দুর্যোগ বিশেষজ্ঞ মোহাম্মদ মনসুরুল হক বলেন, জলবায়ুর বিরূপ প্রভাবে এবছর বজ্রপাত পড়বে, বাঁচাতে সচেতনতার বিকল্প নেই। এদিকে সকালে রাজধানীতে গুড়ি গুড়ি বৃষ্টিতে তাপমাত্রা কিছুটা কমেছে। আবহাওয়া অফিস ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রংপুর, বরিশাল ও ময়মনসিংহ বিভাগে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। রুহুল আমিন তুহিনের রিপোর্ট। তীব্র দাবদাহে অতিষ্ঠ জীবন, কয়েক দশকের রেকর্ড ভেঙে তাপমাত্রার পারদ সর্বোচ্চে উঠেছে, যার অন্যতম কারণ অপরিকল্পিত নগরায়ন আর বৃক্ষনিধন। উন্নত বিশ্বের অতিরিক্ত কার্বন ডাই অক্সাইড নিঃসরণের ফলে ক্ষতির মুখে পড়ছে বাংলাদেশের মতো দেশগুলো। গ্লোবাল ওয়ার্মিং এর কিন্তু আমরা সাফারার, দায়ী দেশগুলো কিন্তু বেসিক্যালি উন্নত দেশগুলো, আমি একটু আগে বলেছি। সো এই জায়গাটা থেকে বাংলাদেশের আসলে করণীয়, প্রকৃতি যেভাবে স্বাভাবিক নিয়ম প্রকৃতির, ওটাকে ওই স্বাভাবিক নিয়মই তাকে রাখতে হবে। সকালে রাজধানীতে অল্প বৃষ্টি হলেও তাপমাত্রা কিছুটা কমেছে, তবে অনেক জেলায় এখনো বইছে তাপপ্রবাহ, এতে বিপাকে কর্মজীবী মানুষ। আবহাওয়া অধিদপ্তর জানায়, দেশের 6 বিভাগের অনেক জায়গায় বিক্ষিপ্তভাবে ঝড় ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে সারা দেশের দিন এবং রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর এবং বরিশাল বিভাগের 2-1 জায়গায় বৃষ্টিসহ বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। 48 ঘন্টার জন্য আমরা হিট অ্যালার্ট একটা দিয়েছিলাম। তো আজকে সারা দেশে কম বেশি বৃষ্টি হওয়ার কারণে অনেক জায়গা থেকেই এই তাপপ্রবাহটা প্রশমিত হওয়ার সম্ভাবনা আছে, তবে বিক্ষিপ্তভাবে কিছু জায়গায় হয়তোবা তাপপ্রবাহটা থাকতে পারে। এদিকে টাঙ্গাইলের কালিহাতীতে বজ্রপাতে 2 ধান কাটা শ্রমিক ও নরসিংদীতে 4 জন সহ সারা দেশে 7 জন নিহত হয়েছে। জলবায়ুর বিরূপ প্রভাবের কারণে এবার বজ্রপাত আরও বাড়বে বলে শঙ্কা এই বিশেষজ্ঞের। 2024 সালে কিন্তু অতি তাপমাত্রা অনেক, তীব্র তাপদাহ যেটা, এটা কিন্তু আমরা দেখেছি এই গত কিছুদিন আগে এপ্রিল মাসে হয়েছে। সো এটার প্রভাব কিন্তু বজ্রপাতে যাবে। বিশেষ করে 2024 সালে অনেক বেশি বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই জন্য মানুষকে অনেক বেশি সতর্কতার সাথে এই বজ্রপাতগুলো মোকাবিলা করতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, এমন দুর্যোগ থেকে বাঁচতে বেশি বেশি গাছ লাগানো ও পরিচর্যায় জোর দিতে হবে। রুহুল আমিন তুহিন, RTV, ঢাকা। স্বস্তি নেই নিত্যপণ্যের বাজারে। মাছ, মাংস, ডিম, সবজি, মশলা সহ প্রায় সব পণ্যের বাড়তি দামে নাভিশ্বাস অবস্থা নিম্ন আর মধ্যবিত্তদের। কাঁচামরিচের দামে যেন আগুন, বিক্রি হচ্ছে 180 থেকে 200 টাকা কেজিতে। 35 থেকে 40 টাকা হালির ডিম এখন বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকায়। খুচরা ব্যবসায়ীরা বলছে, আড়তদারদের কাছ থেকে বেশি দামে কিনতে হচ্ছে বলে বাড়াতে হচ্ছে তাদেরকেও। সাদিয়া কানিজের রিপোর্ট।
বাজারে সরবরাহ ঘাটতি না থাকলেও নানা অজুহাতে বাড়ানো হচ্ছে দ্রব্যমূল্য, কোনোভাবেই যেন লাগাম টানা যাচ্ছে না। বেশিরভাগ নিত্যপণ্যই এখন সাধারণের নাগালের বাইরে, দেয়ালে পিঠ থেকে যাওয়ার জোগাড় নিম্ন আর মধ্যবিত্তের। বর্ষা শুরুর আগেই কাঁচামরিচ, পেঁপে, বেগুন সহ বেশ কিছু সবজির দাম যেন আকাশ ছুঁয়েছে। কাঁচামরিচ এখন 3 দিনে খালি বাড়বে, কারণ যেহেতু বর্ষা পড়ছে, এখন মনে করেন না 150, 160, 180 পাইকারি, তাতে আমরা খুচরা 200 টাকা কেজি বিক্রি করতে হবে। এই বাজারের দাম বেশি, সব জিনিসের তরকারির দাম বেশি। আমরা যে সীমিত বেতন পাই, বেতন আমাদের তো খুব অসুবিধা হচ্ছে আসলে। পেঁপে হলো এই সময় দামটা বেশি থাকে, তুলনামূলক এবারকার বেশি, কারণ এখন পেঁপের সিজন না। ভারত থেকে পেঁয়াজ আমদানি হলেও সুফল পাচ্ছে না ক্রেতারা। দাম না কমে গেল সপ্তাহের চেয়ে কেজিতে 10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 70 টাকায়। বেড়েছে আদা রসুনের দামও। অনেক কষ্ট হচ্ছে, যারা মধ্যবিত্ত আয়ের লোক ওদের অনেক খুব কষ্ট হচ্ছে। মাছের বাজারেও স্বস্তি নেই, বিক্রি হচ্ছে আগের বাড়তি দামেই। কয়েক গুণ বেড়েছে নদীর মাছের দাম। হঠাৎ করে নিয়ন্ত্রণহীন ডিম মুরগির বাজার। সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগি কেজিতে বেড়েছে 20 থেকে 30 টাকা। 35 থেকে 40 টাকা হালির ডিম এখন 50 থেকে 60 টাকা। মুরগি সরবরাহ হচ্ছে না, মুরগি মারা যাচ্ছে, তার কারণে আর কি মুরগি আদানের দাম বেশি। গরমের লেগে সমস্যা না, সব জিনিসের দাম বাড়তে আছে। গরমের কারণে খামারে মাল নাই, মাল ক্রাইসিস হয়ে গেছে, মাল মারা গেছে, যার কারণে বাচ্চার দাম বেশি, এই কারণে খামারে মাল উৎপাদন করে না, এই কারণে ক্রাইসিস হয়ে গেছে। রুই কাতল যেটা মনে করেন 280, 300 বিক্রি, সেটা মনে হয় এই দাম আছে 270-80 টাকা কিনতে পারে। 1 কেজি 1.5 কেজি না 250 টাকা মনে হয়। মানুষ সব জিনিসের দাম বেশি, আমরা কম আয়ের নিম্ন মানুষ। ডলার সংকটের অজুহাতে কুরবানি ঈদের অনেক আগেই বাড়ানো হয়েছে সব ধরনের মশলার দাম। ভোক্তাদের অভিযোগ, নৈরাজ্যকর বাজার পরিস্থিতিতে চাহিদার অর্ধেক পণ্য কিনেই ফিরতে হচ্ছে তাদের। সাদিয়া কানিজ, RTV, ঢাকা। এদিকে সিটি টোলের নামে কাঁচা বাজারের চাঁদাবাজি বন্ধ করলে দ্রব্যমূল্য কমানো যাবে জানিয়ে ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র সায়েদ খোকন এমপি বলেছেন, যে কোনো সমস্যা আসলে মোকাবেলা না করে অন্যের উপর দোষ চাপানো ঠিক নয়। জাতীয় প্রেস ক্লাবে মেয়র মোহাম্মদ হানিফ মেমোরিয়াল ফাউন্ডেশন আয়োজিত এগিয়ে ছিল দক্ষিণ ঢাকা স্মৃতির পাতায় ফিরে দেখা শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি বলেন, জনগণের সচেতনতা ও কর্তৃপক্ষের সহযোগিতায় ডেঙ্গু মোকাবেলার বড় হাতিয়ার। তাই কাদা ছোড়াছুড়ি না করে নগরের নানা সমস্যা সমাধানে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান সায়েদ খোকন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আমাদের মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, গরিব মানুষকে তো বটেই, আমাদেরকে নাড়িয়ে দিয়েছে। সিটি টোলের নামে যে চাঁদাবাজি, এটা যদি বন্ধ করা যায় তাহলে এই স্বল্প আয়ের মানুষগুলো এই কাঁচা বাজারের জিনিস, শাক সবজি থেকে নিয়ে শুরু করে আমাদের ব্রয়লার মুরগি, আমাদের তেলাপিয়া মাছ কিংবা পাঙ্গাস মাছ, এটা আবার কমানো সম্ভব। দেশে আইন শৃঙ্খলা রক্ষায় যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পূর্ণ সক্ষমতা রয়েছে বলে দাবি করেছেন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। বিকেলে মৌলভীবাজার পুলিশ লাইনে মুক্তিযুদ্ধ বিষয়ক টেরাকোটা মৃত্যুঞ্জয়ের উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি। পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত উদ্যোগ সফল হয়েছে। জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ দমনে দেখেছেন আপনারা, আসলে এই কাজগুলো আমরা ইন্টেলিজেন্স লেড অপারেশন পরিচালনা করি। তো আমাদের অভিযানগুলো সফল হচ্ছে এবং তাদেরকে আমরা কার্যকরভাবে নিয়ন্ত্রণ করতে সক্ষম হচ্ছি। কিশোরগঞ্জের ভৈরবে র্যাব হেফাজতে নারী আসামি সুরাইয়া খাতুনের মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ, র্যাবের হাতে শারীরিক নির্যাতনে সুরাইয়ার মৃত্যু হয়েছে। এদিকে র্যাব বলছে, অতিরিক্ত গরমে অসুস্থ হয়ে মারা গেছে সুরাইয়া। বৃহস্পতিবার রাতে সুরাইয়াকে ময়মনসিংহের নান্দাইল থানার সামনে থেকে আটক করে ভৈরব র্যাব ক্যাম্পে আনা হয়। গতকাল সকালে সুরাইয়াকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। র্যাব জানায়, নিহত সুরাইয়া হত্যা মামলার আসামি ছিলেন। নারী জুজুৎসু ক্রীড়াবিদকে ধর্ষণের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে বারবার ধর্ষণের ঘটনায় প্রধান আসামি বাংলাদেশ জুজুৎসু অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম নিউটন সহ 2 জনকে রাজধানীর শাহ আলী ও মিরপুর এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব। দর্শক, এই বিষয়ে রাজধানীর কারওয়ানবাজারে মিডিয়া সেন্টারে ব্রিফিং করছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম। আমরা আজ দুপুরবেলায় তাকে গ্রেফতার করেছি এই
এর ব্যাপারে আমরা আমাদের তদন্ত চালু রাখব এবং অনুসন্ধানে বের হয়ে আসবে। তার মোবাইলে অজস্র ছবি আছে, বিভিন্ন নারীর সাথে যে সে সম্পর্ক করেছে তার সে ভিডিও ধারণ করেছে, সেই সকল ছবিও আমরা পেয়েছি। আমরা নিরাপত্তার স্বার্থে এবং সামাজিক সম্মানের স্বার্থে সেই জিনিসগুলো আমরা আপনাদের সামনে এই মুহূর্তে প্রকাশ করছি না, তবে তদন্তে এগুলো বের হয়ে আসবে বলে আমি সুনিশ্চিত। একাধিক আমাদের অনুসন্ধানে বের হয়ে আসছে যে তার একজন সহযোগী, যে কিনা একজন নারী, তিনিও ছিলেন। সুতরাং আমাদের যে মামলা হয়েছে, মামলার যে সন্দিগ্ধ অপরাধী যে দুজন, আর তাদেরকেই আমরা গ্রেফতার করেছি। আমাদের এই তদন্ত চলমান থাকবে এবং ভবিষ্যতে যদি এই তদন্তের বের হয়ে আসে যে আরও কিছু নারী এর সাথে সম্পৃক্ত ছিল কিংবা যেই সম্পৃক্ত ছিল, আমরা তাকে আইনের আওতায় নিয়ে আসব। এতক্ষণ র্যাবের ব্রিফিংয়ের অংশবিশেষ দেখছিলেন। রাঙ্গামাটির লংদুতে প্রতিপক্ষের হামলায় ইউপিডিএফ কর্মীসহ 2 জন নিহত হয়েছে। সকালে উপজেলার লংদুত ইউনিয়নের মনপতি এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পুলিশ জানায় সকালে লংদু ইউনিয়নের মনপতি বাজার এলাকায় জেএসএস সন্তু লার্মা গ্রুপের 10 থেকে 12 জন সশস্ত্র সদস্য ইউপিডিএফ প্রসিত গ্রুপের উপর হামলা চালায়। হামলায় ইউপিডিএফ প্রসিত গ্রুপের চাঁদা কালেক্টর তিনক চাকমা ও স্থানীয় পাহাড়ি ধান্যমতি চাকমা গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালে 68 মেডিকেল অফিসার নিয়োগ নিয়ে প্রশ্ন ফাঁসের যে অভিযোগ উঠেছিল তাতে নতুন করে হাওয়া দিয়েছে সিসিটিভির একটি ফুটেজ, যেখানে দেখা যাচ্ছে মডারেশন কমিটির 2 শিক্ষক পেনড্রাইভের মাধ্যমে কিছু সরিয়ে নিচ্ছে নিয়ন্ত্রণ কক্ষ থেকে। শিক্ষক নেতারা বলছে পেনড্রাইভে প্রশ্ন চুরি করেছে তারা। খতিয়ে দেখে দ্রুত প্রতিবেদন দেওয়ার কথা জানিয়েছে তদন্ত কমিটি। খান আলামিনের রিপোর্টে বিস্তারিত। গত বছর 20 অক্টোবর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালে 68 মেডিকেল অফিসার নিয়োগের লিখিত পরীক্ষা হয়। তখনই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটি বড় অংশ ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের নেতারা প্রশ্ন ফাঁসের অভিযোগ এনে পরীক্ষা বাতিলের দাবি জানায়, কিন্তু শেষ পর্যন্ত তৎকালীন উপাচার্য নিয়োগ প্রক্রিয়া এগিয়ে নেন। এবার সে বিষয়টি নতুন করে আলোচনায়। এ সংক্রান্ত একটি সিসিটিভি ফুটেজ প্রকাশের পর থেকেই নিয়োগ বাতিলের দাবি আবারও উচ্চকণ্ঠ, যেখানে দেখা যায় গত বছরের 15 অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ফার্মাকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার জাহিদুল ইসলাম ও কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার ফয়সাল ইবনে কবির নিয়োগ পরীক্ষার প্রশ্ন মডারেশন কক্ষে অবস্থান করছেন। বেলা 2:13 ডাক্তার জাহিদুল ইসলাম তার পকেট থেকে পেনড্রাইভ বের করে কম্পিউটার থেকে কিছু কপি করেন। 2:18 পেনড্রাইভ শার্টের পকেটে ঢুকিয়ে নেন। আন্দোলনরত শিক্ষক ও সচিব নেতারা বলছে 2 জন মিলে কম্পিউটার থেকে প্রশ্ন নিয়েছেন। তাদের বিরুদ্ধে আগেই প্রশ্ন ফাঁসের অভিযোগ ছিল। আমরা দেখতে পেলাম যে সকল শিক্ষক তৎকালীন ভাইস চ্যান্সেলরের খুব কাছের মানুষ, তারা যখন পরীক্ষার সঙ্গে জড়িত, প্রশ্নপত্রের সঙ্গে জড়িত এবং যারা চান্স পেলেন যে সকল চিকিৎসক, তারাও কিন্তু এই সকল শিক্ষকদের কাছেরই মানুষ ছিলেন। সুতরাং এটা বলাই যায় নির্দ্বিধায় যে অবশ্যই এই প্রশ্ন আউট হয়েছে। অভিযোগের বিষয়ে 2 শিক্ষকের সাথে নানাভাবে যোগাযোগের চেষ্টা করেও বক্তব্য জানা সম্ভব হয়নি। তবে তদন্ত কমিটির কাছে নিজেদের বক্তব্য তুলে ধরেছে তারা। তাদের বক্তব্য হলো যে এই পেনড্রাইভটা অফিসিয়ালি ছিল এবং এই পেনড্রাইভের মধ্যে বেসিক্যালি আমরা আলাদা করে রাখছি যাতে এইটা মিসিং না হয় অথবা আমি ভুলে না যাই, এবং বলতে এটা আমরা আবার লাস্টলি জমা দিয়ে যাই। নিয়ম অনুযায়ী পরীক্ষার মডারেশনের দায়িত্বে থাকা ব্যক্তিরা মডারেশন কক্ষে মোবাইল ফোন, ক্যামেরা, পেনড্রাইভের মতো ডিভাইস নিয়ে ঢুকতে পারে না। কক্ষে প্রবেশের আগে তাদের দেহ তল্লাশি করা হয়। তদন্ত কমিটি এসব বিষয় মাথায় নিয়ে প্রতিবেদন তৈরি করছে বলে জানান এই সদস্য। আমরা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জোর দিচ্ছি এখন যে অভিযোগটা আসছে যে কোশ্চেনগুলি আউট হয়ে গেছে, মানে প্রাইমারি মডারেশনে সবগুলি কোশ্চেন আউট হয়ে গেছে, সেটা ওই 15 মিনিটের মধ্যে ওই দিন কি হয়েছে এই কাজটা আমরা বের করতে চাচ্ছি। এটা বের হলে আমাদের বের হয়ে যাবে আসল। কমিটির 80% কাজ সম্পন্ন জানিয়ে তিনি বলেন, সপ্তাহ খানেকের মধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন জমা দেওয়া হবে। তারা কেন এই কারণে এটা ডিসিশন না হলে আমরা নিয়োগটা দিতে পারতেছি না। এখন খান আলামিন, RTV, ঢাকা।
জীবনযাত্রায় ব্যয় বৃদ্ধির প্রেক্ষিতে নবম জাতীয় বেতন স্কেল ঘোষণা সহ ৬ দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ তৃতীয় শ্রেণী সরকারি কর্মচারী সমিতি। বৈষম্যহীন বেতন স্কেলের দাবিতে সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এ আয়োজন করা হয়। এ সময় উচ্চপদস্থ কর্মকর্তাদের তুলনায় বেতন বৃদ্ধির হার কম অভিযোগ করে মহাসচিব ঝালজার রহমান বলেন, বেতন বৈষম্য দূর করে নবম জাতীয় পে স্কেল প্রণয়ন করতে হবে। নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির হারের সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন বাড়ানোর দাবি জানান তিনি। এ সময় নবম জাতীয় পে স্কেলে ২০টি গ্রেড পরিবর্তন করে ১০টি গ্রেড করার দাবি জানানো হয়। আমাদেরকে টাইম স্কেলের পরিবর্তে সমগ্র চাকরি জীবনে ২টি স্কেল পরিবর্তন করা হয়। ১০ বছর পরে একটি স্কেল পরিবর্তন করা হয়। সেখানে একজন কর্মচারীর বেতন বৃদ্ধি পায় মাত্র ১০ টাকা, ১২ টাকা, ১৫ টাকা। আসলে ১০ বছর পরে একজন কর্মচারীর ১৫ টাকা বেতন বৃদ্ধি, আসলে এটা আমাদের সাথে তামাশা করা ছাড়া আমার মনে হয় এটা যৌক্তিক করেছে বলে মনে হয় না। দেশের শীর্ষতম জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স যথাসময়ে গ্রাহকের বীমা দাবি পরিশোধ করে বলেই কোম্পানির প্রতি গ্রাহকদের আস্থা বেড়েছে বলে মনে করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ কাজিমউদ্দিন। সকালে ন্যাশনাল লাইফের প্রধান কার্যালয়ে প্রশিক্ষণ ও ব্যবসায়ী পর্যালোচনা সভা শেষে কথা বলেন তিনি আরও বলেন, সকল বীমা কোম্পানি সময়মতো বীমা দাবি পরিশোধ করলে দেশে বীমার সুনাম আরও বৃদ্ধি পাবে। পরে একজন গ্রাহককে ১৮,৪৫,০০০ বীমা দাবির চেক তুলে দেন ন্যাশনাল লাইফের সিইও। এ সময় উপস্থিত ছিলেন কোম্পানির ডিএমডি ও সিএফও প্রবীর চন্দ্র দাস সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। আলহামদুলিল্লাহ, আমি এত দূরত্ব পাইছি জীবনে কল্পনাও করিনি যে এত দূরত্ব চেক পাবো। কোনো একটা গ্রাহক যদি আমার অফিসে আসে, এক কাপ চা খেতে খেতে আমি তার টাকা দিতে পারি। সবচেয়ে বেশি আমাদের যে অর্জন সেটা সম্ভব হয়েছে আমরা মানুষের কথা মতো সহজেই আমরা মানুষের দাবি পরিশোধ করতেছি। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। রাশিয়ার পর এবার ইউক্রেনও মেনে নিতে আগ্রহী চীনের শান্তি প্রস্তাব। ইউক্রেনের খার্কিভে রাশিয়ার হামলার তীব্রতা বাড়ার পর আগামী মাসে শান্তি প্রস্তাব আয়োজন করতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে অনুরোধ জানান দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সংবাদ মাধ্যম সিএনএন এক প্রতিবেদনে তথ্য নিশ্চিত করে। প্রতিবেদনে বলা হয়, রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে শান্তি আলোচনার জন্য জেলেনস্কিকে ফোন করেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এর আগেও এই যুদ্ধ বন্ধে কাজ করেছিল চীন। সেই সময় ও ইউক্রেন রাশিয়া দুই দেশই যুদ্ধ বন্ধে শান্তি আলোচনায় রাজি হয়েছিল। যুক্তরাষ্ট্রের বাধার কারণে সেই সময় শান্তি আলোচনা বাস্তবায়ন করা সম্ভব হয়নি দেশটির পক্ষে। ইরানে শয়তানবাদ প্রচারের দায়ে ২৬০ জনেরও বেশি ব্যক্তিকে গ্রেফতার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। এদের মধ্যে ৩ ইউরোপীয় নাগরিককেও রয়েছেন। বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। ইরানে আধা সরকারি বার্তা সংস্থা তাসনিমে তথ্য জানিয়েছে, গ্রেফতারকৃতদের মধ্যে ১৪৬ জন পুরুষ ও ১১৫ জন নারী। গ্রেফতার হওয়া নারী পুরুষের পোশাক, মুখ ও চুলে শয়তানবাদের প্রতীক ছিল। গ্রেফতারের পাশাপাশি কর্তৃপক্ষ অভিযানের সময় শয়তানবাদের প্রতীক, মদযুক্ত পানীয় ও ভয়ঙ্কর মাদক জব্দ করে। পাশাপাশি ৭৩টি গাড়িও জব্দ করা হয়। আফগানিস্তানের বামিয়ান প্রদেশে বন্দুকধারীদের গুলিতে এক আফগান নাগরিক ও ৩ বিদেশি পর্যটক নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে ৪ বিদেশি নাগরিক সহ আরও ৭ জন। এ ঘটনায় ৪ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। নিহত ৩ বিদেশি পর্যটক স্পেনের নাগরিক বলে নিশ্চিত করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। তবে সংশ্লিষ্ট অপরাধীদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনা হবে বলে আশ্বাস দিয়েছে আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকার। আফগানিস্তানের ঘোর প্রদেশে বন্যা ও ভূমিধসে অন্তত ৫০ জন নিহত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, বানের পানিতে কয়েক হাজার বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। হাজারেরও বেশি গবাদি পশুর মৃত্যু হয়েছে, নষ্ট হয়েছে শত শত একর কৃষি জমির ফসল। গেল কয়েক সপ্তাহ ধরে ভয়াবহ বন্যা হচ্ছে আফগানিস্তানের বিভিন্ন প্রদেশে। গেল সপ্তাহে উত্তর আফগানিস্তানের বাঘলান প্রদেশে বন্যায় শতাধিক মানুষের মৃত্যু ঘটেছে বলে বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে ক্ষমতাসীন তালেবান সরকারের কর্মকর্তারা।
গাজার উত্তর ও রাফার দক্ষিণে যোদ্ধাদের সঙ্গে ইসরায়েলি বাহিনীর তীব্র লড়াই চলছে। গেল কয়েক ঘন্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় গাজা উপত্যকায় নিহত হয়েছে অন্তত 40 ফিলিস্তিনি। দক্ষিণে রাফার চারপাশে জড়ো হওয়া ইসরায়েলি ট্যাঙ্কগুলোতে হামাসের যোদ্ধারা হামলা চালিয়েছে। হামাস বলছে, আগ্রাসন যত দীর্ঘস্থায়ী হোক না কেন, ফিলিস্তিনিরা রাফা এবং গাজার অন্যান্য স্থানে ইসরায়েলের স্থল অভিযানের মোকাবিলা করতে থাকবে। এদিকে ইসরায়েলি হামলার ভয়ে গাজা ও দক্ষিণ রাফা থেকে 7,30,000-এরও বেশি মানুষ পালিয়ে গেছে। বিশ্বকাপে লিটনের ফর্ম নিয়ে চিন্তিত বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তবে বাংলাদেশের সব ম্যাচে জয়ের আশা করছেন যুব ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান। সব ম্যাচ না জিতলেও দল অন্তত ভালো খেলুক, সেটি চান বিসিবি সভাপতি। শনিবার বিকেলে মিরপুরে জাতীয় যোগ ব্যায়াম চ্যাম্পিয়নশিপের অনুষ্ঠানে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমনটি বলেন তিনি। এছাড়া বিশ্বকাপ দলে কোনো পরিবর্তনের সম্ভাবনা দেখছেন না বলেও এ সময় মন্তব্য করেন পাপন। আমাদের প্ল্যান অনুযায়ী যে টিম গেছে তারা ফিট থাকলে দিস ইজ গোয়িং টু বি দ্য স্কোয়াড বলে আমার ধারণা। ভালো প্লেয়ার রেখে আমরা কম্পারেটিভলি কম ভালো প্লেয়ার নিয়ে গেছি এটা কেউ বলতে পারবে না। দ্যাটস অ্যাবসার্ড, কারণ প্রত্যেকেই পারফর্মার। হ্যাঁ, অনেকের ফর্ম নাই, এইটা একটা সমস্যা। লিটন ফর্মে নাই, এখন ফর্মে নাই থাকতে পারে, কাজে সেই জায়গায় দোয়া করতে পারি যে যেন ফর্মে ফেরত আসে। বাংলাদেশ ভলিবল ফেডারেশনের আয়োজনে শুরু হলো স্বাধীনতা ও জাতীয় দিবস ভলিবল প্রতিযোগিতা। রাজধানীর শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকুর সভাপতিত্বে প্রতিযোগিতার উদ্বোধন করেন বিকেএসপির মহাপরিচালক সৈয়দ মোতাহার হোসেন। উদ্বোধনী দিনে মোট 5টি খেলা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জেলকে 3-1 সেটে হারিয়ে বাংলাদেশ আনসার বর্ডার গার্ড বাংলাদেশকে সরাসরি সেটে হারিয়ে বাংলাদেশ সেনাবাহিনী পুলিশকে 3-2 সেটে হারিয়ে তিতাস ক্লাব ও অনূর্ধ্ব 20 জাতীয় দলকে 3-2 সেটে হারিয়ে শুভ সূচনা করেছে বাংলাদেশ নৌবাহিনী। 11টি দল 2টি গ্রুপে ভাগ হয়ে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে পরস্পরের মুখোমুখি হচ্ছে। প্রতিযোগিতার ফাইনাল হবে 25 মে। নিলামে রেকর্ড দামে বিক্রি হলো মেসি ও বার্সার মধ্যকার চুক্তির আলোচিত ন্যাপকিন পেপার। শুক্রবার প্রায় 11.5 কোটি টাকার ন্যাপকিন পেপারটি বিক্রি হয় বলে জানিয়েছে নিলাম সংস্থা বোনহামস। মেসি বার্সার চুক্তির এই ঐতিহাসিক ন্যাপকিন পেপারের ভিত্তি মূল্য ধরা হয়েছিল $3 লক্ষ। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। সেই 2000 সালে 13 বছর বয়সী লিওনেল মেসিকে বার্সার ডেরায় ফেরাতে কি কাণ্ডটাই না করেছিল সে সময়ের ক্লাব কর্তারা। মেসিতে মুগ্ধ সে সময়ের বার্সা কর্তারা সে বছরের 14 ডিসেম্বর বার্সেলোনা টেনিস ক্লাবে মেসির সঙ্গে চুক্তি করেছিলেন, আর সে চুক্তিটি হয়েছিল একটি ন্যাপকিন পেপারে। গত ফেব্রুয়ারিতেই ঘোষণা হয়েছিল ঐতিহাসিক সেই ন্যাপকিন পেপার মার্চে নিলামে তুলবে ব্রিটিশ নিলাম প্রতিষ্ঠান বোনহামস। চলতি বছর মার্চে বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছিল নিলামে ন্যাপকিন পেপারটির দাম উঠতে পারে $6,35,000 পর্যন্ত। বাস্তবে সে দামকেও ছাড়িয়ে গেল। বোনহামস জানিয়েছে $3 লাখ ভিত্তিমূল্যের ন্যাপকিন পেপারটি নিলামে $9,65,000 বা বাংলাদেশি টাকায় প্রায় 11,29 লাখ টাকায় বিক্রি হয়েছে। বার্সার সেই সময়ের ক্রীড়া পরিচালক রেক্সার্স সে সময় ঘটনাস্থলে একজন ওয়েটারের কাছে কাগজ চেয়েছিলেন, কিন্তু সেই ওয়েটার হাতের সামনে কোনো কাগজ না পেয়ে সামনে থাকা ন্যাপকিন তুলে দেন রেক্সার্সের হাতে। বাস, এরপরে এই ন্যাপকিনেই চুক্তি সেরে নিয়ে ইতিহাস তৈরি করে মেসি ও বার্সেলোনা। সেই ন্যাপকিন এবার নিলামে বিক্রি হলো রেকর্ড দামে। মেসির বার্সা অধ্যায় শেষ হওয়ার পর এই ন্যাপকিন নিলামে ওঠার গুঞ্জন ওঠে। চলতি বছরের শুরুর দিকে সবকিছু প্রকাশ্য হয়। বার্সার হয়ে 4 বারের চ্যাম্পিয়ন্স লিগ, 10 বার লা লিগা জয়ের পর 2021 সালে মেসি পিএসজিতে যোগ দেন। এরপর গত বছর মেসি যোগ দেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামিতে। মাহফুজুল ইসলাম, RTV। সন্ধ্যা সংবাদ এই পর্যন্ত। সর্বশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।